দর্শক মণ্ডলী, ভাষা আন্দোলনের সকল বীর শহীদ ও নির্ভীক যোদ্ধার প্রতি আমাদের অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে জনতার সামনে অনুষ্ঠান শুরু করছি। ভাষা আন্দোলনের উপর নির্মিত অনেক অনুষ্ঠান আপনারা দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন, যার কয়েকটি আমিও নির্মাণ করেছি। কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রামাণ্য অনুষ্ঠান, যা ৮০-র দশকে বাংলাদেশ টেলিভিশনের আইন আদালত অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল, তা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে ফেলা হয়। এর মধ্যে কি ছিল জানেন? ৫২-র ২১শে ফেব্রুয়ারিতে কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকার। কখন, কারা, কেন, কিভাবে গুলি করেছে তার বর্ণনা দিয়েছিলেন তারা। এমনকি যে বাঙালি গুপ্তচর তখন ছাত্র সেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলনকারীদের সাথে মিশে তাদের সব তথ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে পৌঁছে দিতেন, তার সাক্ষাৎকারও ছিল। এরকম প্রামাণ্য দলিল নষ্ট করলে সঠিক ইতিহাস নষ্ট হয়ে যায়। যে রাজনীতিবিদের ভ্রান্ত সিদ্ধান্তের কারণে ২১-এর স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল, সেই মোহাম্মদ আলী জিন্নাহর কথা আমি ২০০৬ সালে নির্মিত ২১ প্রদীপ জ্বলে শীর্ষক একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেছিলাম। দর্শক মণ্ডলী, ইতিহাসে শিক্ষা হচ্ছে, একজন রাজনীতিবিদ যত জনপ্রিয় হবেন, যত দীর্ঘ হবে তার ক্ষমতায় থাকার মেয়াদ, যত চূড়ান্ত হবে তার ক্ষমতা, তার ভুল করার সেরকম সম্ভাবনাও বৃদ্ধি পাবে। আমি সব দিয়েছি, আমি সব করেছি, আমি জাতির প্রতীক, এই ধারণা তাকে একনায়কে পরিণত করে। মোহাম্মদ আলী জিন্নাহ যে ভুল করেছিলেন, তার ফল একটি জাতিকে দিতে হয়েছে। আমরা হারিয়েছি আমাদের সূর্য সন্তানদের। আমাদের দুর্ভাগ্য যে ইতিহাস থেকে অনেক রাজনীতিবিদ কোনো শিক্ষাই নেন না, কল্পিত গৌরবে অন্ধ ও বধির হয়ে থাকেন। চোরাবালিতে ডুবতে ডুবতেও বুঝতে চান না হুকুম তামিল করার আর কেউ নেই। তাহলে চলুন একটু স্বপ্ন রাজ্যটা ঘুরে দেখা যাক। হ্যালো হ্যালো, কে? স্যার, আমি আপনার পিয়ন মতি। তুমি কই? আমি নিউ ইয়র্ক স্যার। তুমি কি পালায় গেছো? আমি একা না স্যার, আর অনেকে আছে। বেয়াদব, যাও এক্ষণ দেশে যাও। দেশে গিয়ে মানুষকে আমার কথা বোঝাও। স্যার, আমি কিভাবে বুঝায় বলবো? আপনিই বুঝায় বললেন। আমি কয়েকজন রে ভিডিও কলে আনি স্যার। মানুষের চিন্তায় ঘুম আসে না, দেশের মানুষ কেন তা বোঝে না। দেশ চালানো কি এত সোজা কথা? তাই তো লুটেছি ব্যাংক, মিটেছে ব্যথা। রিকশায় চড়ার দিন কবে গেছে চলে, গাড়িতেই মানায় বড় কিছু হলে। সংসদে যে আমি শুনেছি যে গান, ভেবো না সেটুকু ছিল শুধুই যে ভান। লক্ষ চাটুকার দিয়েছে সালাম, সেই সুখেতে আমি বেশ ছিলাম। দেশটা আমারই ছিল, তোমাদের নয়, বড় মজা ছিল দেখে তোমাদের ভয়। শিশু থেকে বুড়ো, তরুণ তরুণী, জেলে পাঠিয়েছি যদি কথা শোনেনি। মানুষের চিন্তায় ঘুম আসে না, দেশের মানুষ কেন তা বোঝে না। শত শত মানুষকে করেছি যে গুম, তারপরেও কেন আসে না যে ঘুম। ম্যাডাম ডেকেছো যাকে করিনি পছন্দ, আমাকে স্যার ডাকো তাতেই আনন্দ। মানুষের চিন্তায় ঘুম আসে না, দেশের মানুষ কেন তা বোঝে না। দিনে রাতে ফোন করি, দিন কাটে না, দেশের মানুষ তবু কেন জাগে না। জেগে আছি বলি না কথা, তুমি আজ নেই তাই মনে বড় ব্যথা। আমিও পালিয়ে আছি দেখে সব কিছু, হেমহান যদি ফেরো নেব তবু পিছু। হায় তুমি একা গেলে আমাকে ফেলে, আমি আর কি করি নিয়ে গেল জেলে। বারবার মনে হয় এই বুঝি এলে, আবার ভাজবো মাছ মাছেরই তেলে। মানুষের চিন্তায় ঘুম আসে না, দেশের মানুষ কেন তা বোঝে না। আমরা অনেক সময় ভাবি, যার প্রিয়জনদের হত্যা করা হয়েছে, যিনি অবিচারের শিকার হয়েছেন, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে দুর্বলকে রক্ষা করবেন আর দুর্জনকে আঘাত হানবেন, সবার প্রতি ন্যায় বিচার করবেন।
তার কাছে প্রত্যাশা তিনি সত্য, ন্যায় আর সততার প্রতীক হবেন। কিন্তু সর্বক্ষেত্রে আমরা এর প্রতিফলন দেখিনি। দেখা গেছে তিনি বরং তীব্র আক্রোশে এক নিপীড়ক স্বৈরাচারীতে রূপান্তরিত হয়েছেন। বারবার তার দেশবাসীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে উপহাস করে বলেছেন, সেই দিন তোমরা চুপ ছিলে কেন? কেন কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসনি? অতএব আমার এই প্রতিশোধ, নিপীড়ন, লুণ্ঠন, লাঞ্ছনা, ব্যঙ্গ সব তোমাদের প্রাপ্য। এই দেশটা তোমাকে একজন উপহার দিয়েছে, কিন্তু কোথায় তোমার সেই কৃতজ্ঞতা? যিনি বেদনায় ক্ষতবিক্ষত, তিনি দুঃখ করে অনেক কিছুই বলতে পারেন, ভাবতে পারেন। আমরা তো কোনোভাবেই তার সেই দুঃখ মোচন করতে পারবো না। কিন্তু আমরা কি সবাই তার দুঃখের জন্য দায়ী? একজন রাজনীতিবিদ তো সাধারণ মানুষ নন, ধরা হয় তিনি সাধারণের ঊর্ধ্বে। তার তো বোঝার কথা যে সুরক্ষিত দুর্গে তোষামোদকারী পরিবেষ্টিত হয়ে দিনের পর দিন সত্য গোপন করা স্তুতি শুনতে শুনতে তিনি আর জনগণের বেদনার্ত চিৎকার শুনতে পাবেন না। তারপর একদিন হঠাৎ করে আবিষ্কার করবেন যে ঠিক বহু বছর আগে বেদনা ঝরা এক কালো রাতে জনতা যেমন রক্ষাকারী হিসাবে এগিয়ে আসেনি, আজ এক রৌদ্র করজ্জ্বল বারুদ আর কাঁদুনে গ্যাসের দম বন্ধ করা রক্তস্নাত দিনে তাকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসছে না। এত যে স্তাবক, জনসভার লক্ষ মানুষ, এত যে বাহিনী, তারা সব গেল কোথায়? কেন এত মানুষ তাকে উপড়িয়ে ফেলার জন্য চারিদিক থেকে প্রবল ও অপ্রতিরোধ্য জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসছে? কেন তাকে ঘটনার শেষ অঙ্কে অসহায়ভাবে প্রাণ বাঁচানোর জন্য গ্লানিময় প্রস্থান বেছে নিতে হচ্ছে? কেন আজ কেউ কোথাও নেই? যেসব রাজনীতিবিদ বা ক্ষমতাবান মানুষেরা এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাননি, তাদের জন্য উত্তর হচ্ছে, আপনারা ভেবেছেন দেশবাসী আপনাদের কাছে চিরঋণী। আসলে চিরদিনের ঋণ বলে কোনো কথা নেই। একবার ভালো কাজ করেছেন তাই সেই সুনাম ভাঙিয়ে হাজারটা অন্যায় করতে পারবেন তা নয়। বন্দুকের নল আর দলের পেটোয়া বাহিনীও সকল ক্ষমতার উৎস নয়। জনগণের অকৃত্রিম ভালোবাসা আপনার প্রেরণা ও সবচেয়ে মূল্যবান সম্পদ, আর তাদের সমর্থন আপনার শক্তি। প্রতিটি মুহূর্তে আপনাকে জনগণের কল্যাণ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আপনি জনগণ ও রাষ্ট্রের সম্পদ লুট করতে পারেন না। আপনি জনগণের প্রভু নন, ভৃত্য। আপনার কাছে তারা ঋণী নয়, আপনি তাদের কাছে চিরঋণী। জনগণ যে প্রতিশ্রুতি দেয়, যে ভালোবাসা দেয়, তারা কখনো তার অমর্যাদা করে না। কিন্তু কোনো রাজনীতিবিদ সেই ভালোবাসা আর প্রতিশ্রুতির মর্যাদা দিতে জানেন না। অনেকে আবার তরুণদের শুধু ক্ষমতায় যাওয়ার শক্তিশালী হাতিয়ার হিসেবেই দেখেন আর নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেন। 2024-এর জুলাই এবং আগস্ট মাসে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আহত হয়েছেন, প্রাণদান করেছেন, তাদেরকে আমরা কখনোই ভুলব না। আজকে সেই কথা স্মরণ করে আমাদের স্টুডিওতে আমরা কজনকে আমন্ত্রণ জানিয়েছি যারা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্য। এটার সাথে তারা ওতপ্রোতভাবে কাজ করছেন। আমার ডান দিকে আছেন মুয়াহিদা জাহিন, তারপরে আছেন সালে মাহমুদ এবং আমার বাম দিকে আছেন ফয়সাল মাহমুদ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে। ফয়সাল, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বা JR এর প্রতিষ্ঠার ইতিহাস, উদ্দেশ্য ইত্যাদি। জুলাই 24-এর পর আমরা চিন্তা করলাম যে 71-এ যেভাবে ইতিহাস বিকৃত হয়েছে, এরপর তো আস্তে আস্তে দেশে আরও কয়েকটা বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু সেগুলোর ইতিহাস বিকৃত হয়ে গেছে বা যখন যারা ক্ষমতায় আসছে তারা তাদের মতন করে ইতিহাস বানাইছে। এই অবস্থান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, এখন যখন আর্কাইভের যুগ, সোশ্যাল মিডিয়ার একটা রেভলিউশন চলতে আছে, তা আমরা চাচ্ছি যে জুলাই বিপ্লবে যে ঘটনাটা ঘটছে সেটাই যাতে আগামী 50 বছর পরও মানুষ জানতে পারে যে এইটাই বাস্তব ছিল, এইটাই সত্য ঘটনা। এই চিন্তাধারা থেকে আসলে আমাদের এই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সটা গঠন করা হয়েছে। সালে, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে যে আপনারা আসলে কি করছেন? এটাকে যেটা ফয়সাল বলেছেন
সেই উদ্দেশ্য সফল করার জন্য আপনাদের সংগঠন কি করছে? আমরা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বিভিন্ন ওয়েতে 24-এর আন্দোলন বা 24-এর স্পিরিটকে ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তার মধ্যে হচ্ছে আমরা ডকুমেন্টারি করছি, পাশাপাশি হচ্ছে আমরা শহীদ এবং আহত তাদের জন্য আমরা প্রোফাইলিং করছি। লাইক আমরা হচ্ছে তাদের ইচ অ্যান্ড এভরি পার্সনের ডিটেল করছে যে উনি কিভাবে মারা গিয়েছে বা শহীদ হয়েছে, কত তারিখে শহীদ হয়েছে, তার শহীদ হওয়ার স্থান। তো সব কিছু একটা ইন ডিটেইলে এনে তার পরিবারের একটা ভাষণ নিয়ে যে তাদের বক্তব্য কি, তাদের এটা নিয়ে তাদের ভিউ কি, সেরকম করে তাদের বন্ধুদের ভিউ কি। তো এরকম করে টোটাল একজন শহীদ এবং একজন আহতর একদম ফুল প্রোফাইলিং করছি। আর পাশাপাশি যেটা করছি সেটা হচ্ছে অপরাধীদের তালিকা তৈরি করা, ইনভেস্টিগেশনের মতো, যে এই ভিডিও দেখে যে এখানে কে কে হত্যায় অংশগ্রহণ করেছে ছাত্রদের হত্যার সময়, সেগুলো আমরা খুবই পর্যালোচনার সাথে করছি। সাথে সাথে আমরা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে যেভাবে দরকার আমরা সেভাবে সাহায্য করছি। মুয়াহিদা, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে যাদের আমরা বলি যে নারী এবং যুব মহিলা বলেন, তরুণী বলেন, তাদের ব্যাপক অংশগ্রহণ ছিল। আপনি নিজে অংশ নিয়েছেন এই আন্দোলনে আমি জানি, কিন্তু এখন তাদের কথা তেমনটি উচ্চারিত হচ্ছে না। আমরা বিশেষ করে আপনাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি যাতে আমরা সমতা বজায় রাখতে পারি। এই ব্যাপারে আপনার মতামত কি? আন্দোলনে যেভাবে নারীরা সবার সামনে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত, মায়েরা, বোনেরা, ছাত্রছাত্রীরা সবাই ছিল গণ অভ্যুত্থান থেকে মানে শেষ করে। কিন্তু এখন এসে আমরা আসলে নারীদেরকে বা মেয়েদেরকে ওভাবে সামনে কেন দেখতে পাচ্ছি না, এটা আসলে আমার নিজেরও জানা নেই। বাট এই বিষয়ে আমাদের কাজ করা উচিত। আমি চাই যে এখন থেকে যেন সমানভাবে যারা আমাদের ভাইয়েরা, ছাত্ররা বা পুরুষরা যেভাবে সামনে মাঠে কাজ করছে, মেয়েরাও যেন সমানভাবে জুলাই নিয়ে হোক, দেশ নিয়ে হোক, যে কোনো বিষয়বস্তুতে মেয়েরা এবং নারীরা যেন সবসময় সামনের শ্রেণীতে থাকে। যখন এই ঘটনাটি ঘটে তখন আমি কানাডায়, এবং আমরা সার্বক্ষণিক দিনে রাতে পুরো জিনিসটাকে পর্যবেক্ষণ করছিলাম। আমাদের দিক থেকে আমরা তথ্য সংগ্রহ করছিলাম, অনেক কিছু আমরা আপনাদের যে ভিডিও ক্লিপস সেগুলি সংরক্ষণ করেছি। আমরা পার্লামেন্টের সামনে গেছি, মানে কানাডার বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশি আছেন তারা এতে অংশ নিয়েছেন। এই বিক্ষোভে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি আমরা, যে আমরা স্বৈরাচারের উৎখাত চাই, আমরা সমতা চাই। আমি যেটা লক্ষ্য করেছি দূর থেকে, সেই ভিডিও ক্লিপস এখনও আছে, যে মায়ের সামনে তার সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, মা তাকে সাহস দিচ্ছেন যে তুমি এগিয়ে যাও। এমন মাই তো বাংলাদেশের গর্ব। আমি দেখেছি যে একজন শিক্ষয়িত্রী, তিনি কোনো কিছুর পরোয়া না করে সেই পুলিশের সামনে, উদ্যত সঙ্গিনের সামনে, তার রাইফেলের সামনে তিনি তর্ক করছেন। হ্যাঁ, আমি বোনেদের দেখেছি, আমার কন্যা সমজারা তাদেরকে দেখেছি। তো আপনি সুনির্দিষ্ট একটা প্রস্তাব দেন যে আজকে তারা কোথায় গেল, কারা তাদেরকে সরিয়ে দিল, কেন তারা আজকে আমাদের সামনে নেই? নারীরা তো ছিল, বরাবরই ছিল, পাশে ছিল, সামনে ছিল, পিছে ছিল, সব জায়গা থেকে নারীদের সাপোর্ট ছিল, এবং আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান যা বলেছি সবসময় নারীরা ছিল। আমি আপনার কাছে ফিরে যাচ্ছি সালে। আপনি যে ডকুমেন্টেশনের কথা বলেছেন সেটা কি ধরনের ডকুমেন্টেশন? এটা কি ভিডিও, এটা কি ধরেন কোনো কাগজের কোনো কিছু? আমরা কয়েকটা ফেজ পার করে এটা কমপ্লিট করি। যেমন হচ্ছে প্রথমে যিনি শহীদ হয়েছে তো ওনার তথ্য সংগ্রহ, ওনার কোনো ভিডিও আছে কি না, উনি আন্দোলনে অংশগ্রহণ করেছে ওই সময়ের ভিডিও, উনি যেখানে মারা গিয়েছে সেখানে কোনো ফুটেজ আছে কিনা, বা ওই সময়ে বিপরীত পক্ষ থেকে কারা গুলি ছুঁড়েছে সেই সময়ের কোনো ফুটেজ আছে কিনা, সেগুলোকে প্রথমে এক করি। তারপর হচ্ছে তার পরিবারের সাথে আমরা দেখা করে তার পরিবারের পুরো ইন্টারভিউ নেই। পাশাপাশি যেটা করি সেটা হচ্ছে প্রত্যক্ষদর্শী যে আছে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, তার ইন্টারভিউ নেই, তার সাথে ওখান থেকে কথা বলি, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে মিলিয়ে একটা হচ্ছে
শুধুমাত্র এটা ডকুমেন্টারি বললে হবে না, বলতে গেলে এটা ইমোশনাল ডকুমেন্টারি না, আমাদের ডকুমেন্টারিটা হচ্ছে যে কি হয়েছিল সেটা তুলে ধরা জাতির সামনে। আপনারা যে কাজগুলো করছেন এটা তো খুব পরিশ্রম মানে সাধ্য কাজ, পরিশ্রমের কাজ, এবং এখানে বেশ অর্থ ব্যয় হয় মানে নিঃসন্দেহে। এটা আপনারা কিভাবে মিটাচ্ছেন? বলতে গেলে নিজ খরচে, নিজের পকেট থেকে টাকা এবং পরিশ্রম নিজেদের, এভাবে করেই আমরা আগাচ্ছি। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিপ্লব যেন কোনোভাবে ব্যাহত না হয়। সেটার জন্য আমরা যেমন জীবন দিতে রাস্তায় গিয়েছিলাম, সেরকম ভাবছি যে আমরা বেঁচে আসছি, এখন আমাদের দায়িত্ব আছে, সেই দায়িত্ব অনুযায়ী আমরা কাজ করছি। কিন্তু যদি ফিনান্সিয়াল ইয়ার কথা বলো, আমরা ওভাবে কারো থেকে এখন পর্যন্ত সহযোগিতা পাইনি। এখন পর্যন্ত নিজেদের যতটুকু চালানো সম্ভব ততটুকু দিয়ে এগিয়ে যাচ্ছি। আপনার নিজের একটি অভিজ্ঞতা, যে আন্দোলনে অংশগ্রহণ করেছেন তখন যা দেখেছেন, এরকম একটি মর্মান্তিক ঘটনার কথা যদি আপনি আমাদেরকে বলেন যে আপনি নিজে চোখে দেখেছেন। ওই সময়টা এরকম ছিল যে আমরা সবাই ওরকম প্রিপারেশন নিয়েই গিয়েছি, মেন্টালি ফিজিক্যালি যাই বলেন, যে যা হোক আমরা রাস্তায় থাকব। 15 জুলাই থেকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাই যে মেয়েদের উপর বা হলে আক্রমণ চলছে, তাদেরকে মারধর করা হচ্ছে, এরপর তো আর আমরা কেউ ঘরে বসে থাকিনি, আমরা সবাই রাস্তায় নেমে গিয়েছিলাম। এই মারধরগুলো কারা করছিল? স্বৈরাচার যে ছিল, কিন্তু শেখ হাসিনার যে দোসর ছিল, ছাত্রলীগ ছিল, তারা সবাই হচ্ছে গিয়ে মেয়েদের, ছেলে মেয়ে উভয় ছাত্রছাত্রীদের উপর যে মারধর চলছিল ওই টাইমটা, ওসব এরপর তো আর আমরা কেউই ঘরে বসে থাকতে পারিনি। এরপর হচ্ছে আমরা যখন মাঠে নেমে আসলাম, 18 তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি আমি ছিলাম আন্দোলনে, 18 তারিখ থেকে শুরু করে। তো এর মাঝে যেটা হয়েছে যে আমি উত্তরায় ছিলাম, উত্তরায় 18 তারিখেই সকাল থেকে হচ্ছে গিয়ে জাহিদুজ্জামান তানভিন, আইইউটির একজন স্টুডেন্ট, সে মারা যায়, তার নিউজটা দেখতে পাই, এবং কুয়েত মৈত্রীর সামনে, ক্রিসেন্টের সামনে একটার পর একটা বডি আসছে, আহতদের নিয়ে আসা হচ্ছে রক্তাক্ত, এগুলো সব কিছু আমরা দেখেছি। ইভেন মুগ্ধকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার নিথর দেহ পুরো রাস্তা রক্তে মাখা ছিল, সবাই দেখেছে, আমিও ছিলাম সেখানে। তো এগুলো আমাদের সচক্ষে দেখা। ওই সময়টায় হচ্ছে গিয়ে সবার মনের মধ্যে একটা জিনিসই ছিল যে জীবনের বিনিময়ে যদি স্বৈরাচার পতন হয় তাহলে ঠিক আছে, জীবনই দিলাম আমরা, কিন্তু এটার একটা শেষ আমরা দেখে ছাড়বো। আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনার মতো একজন মানুষ কি বুঝতে পারেননি যে তার পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে, মানুষ অত্যাচারিত হচ্ছে, মানুষ গুম করছেন, ওনারা কি কোনোদিন কেন বুঝতে পারেন, নাকি বুঝেও চলেছেন এইভাবে? কারণ সব স্বৈরাচার তো এইভাবে উৎখাত হয়। যারা ভবিষ্যতে স্বৈরাচারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখান থেকে শিক্ষা নেওয়ার মূল বিষয়টা যে নিজের দেশের মানুষের উপর চাপ দিয়ে বা গুম করে হত্যা করে কখনো ক্ষমতায় বসে থাকা সম্ভব না, কোনো দিনই না। আমার মনে হয় যে আপনার এই সতর্ক বাণী থেকে ভবিষ্যতে যারা স্বৈরাচার হওয়ার জন্য অত্যন্ত আনন্দের সাথে অপেক্ষা করছেন তাদের সেটা মনে রাখা উচিত যে পরিণতি কি হবে। সালে আপনার কাছে আমি যাচ্ছি, আপনি নিজে যা দেখেছেন তা একটু বলুন আন্দোলনে অংশগ্রহণ। সবচেয়ে মর্মান্তিক ঘটনা আমার চোখের সামনে যেটা হয়েছে সেটা হচ্ছে 19 জুলাই শুক্রবার বিশেষ করে সকাল থেকে উত্তরাটা একটু থমথমে ছিল, যেটা হচ্ছে একটু পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলছিল। তারপর নামাজের পরে যখন এই জনসমাগম অনেক বেশি বেড়ে যায়, তারপরেই শুরু হয় পুলিশের সাথে একরকম যুদ্ধ শুরু হয়ে গেছে সেদিন আনুমানিক 3টার দিকে। তখন থেকেই ওরা লাইভ বুলেট ইউজ করা শুরু করে, ওখানে টিয়ার শেল আর রাবার বুলেট ইউজ করা বন্ধ করে দেয়। তারপরে হচ্ছে ওইখান থেকে যখন আমরা বুঝতে পারি যে একের পর এক লাশ পড়ছে, আমরা তো তখন এরকম ছিল যে আমার চোখের সামনে কেউ পড়ে গেছে, আমরা ভাবছি আসছি তো মারা যাওয়ার জন্যই, নিয়ে যাচ্ছে, আমরা আবার দাঁড়িয়ে আছি ওখানে। আপনি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দাঁড়িয়ে একজন বলছে, স্যার একটাকে মারি, একটা যায়, বাকিগুলো আবার দাঁড়িয়ে। পুলিশ অফিসার বলেছেন জি। কিন্তু একটা সময় হচ্ছে এত পরিমাণ গুলি বর্ষণ করছিল যে মনে হচ্ছে যে এখানে লাশের স্তূপ পড়ে যাবে। তখন আমরা দৌড়ে
উত্তরার যে বিএনএস যে হচ্ছে আন্দোলনের মূল পয়েন্ট ছিল সেখান থেকে হাউস বিল্ডিং এ চলে আসি। হঠাৎ করে দেখলাম দূরে প্রায় 400 মিটার দূরে হলো পুলিশ, এপিবিএন, বিজিবি, এরা অনেক বহর 100-200-র উপরে হবে এসে দাঁড়িয়ে বাঁশির শীষ দিচ্ছে। আমরা তো কয়েকজন ছিলাম, আমরা কেউ চিন্তাও করিনি এই কয়েকজনের উপরে তারা গুলি চালাবে। তো হুট করে লাইভ বুলেটের সাউন্ড আসছিল, আমরা উল্টো দৌড় দিলাম। দৌড় দিয়ে আমি আর আমার ফ্রেন্ড একটা গলির মধ্যে ঢুকে যাই। তো তখন হচ্ছে আমি একটু গলির মধ্যে ঢুকে আবার একটু মাথা বের করে দেখি যে কোন দিক থেকে গুলিটা আসছে। তারপরে দেখতেছিলাম ওরা হচ্ছে সবাই চাইনিজ রাইফেল ইউজ করতেছিল। তো এর মধ্যে একটু সামনে তাকাই দেখি আমার একটা ছেলে লম্বা সুন্দর করে, ও হচ্ছে একটু দৌড়ায় আবার একটু তাকায়, একটু দৌড়ায় আবার একটু তাকায়, ও সাইডে আসতেছিল না। তো হুট করে ও সামনে পড়ে গেল। তো আমাদের মনে হচ্ছিল যে হয়তো কিছুর সাথে পা বেঁধে পড়ে গেছে, যেটা ফার্স্টে আর নেগেটিভ চিন্তা আসে না। তো আমরা কিছু চিন্তা না করে ওখানে দাঁড়ায় আছি। পরে যখন ওরা চলে গেল আমরা ওর কাছে গেছি, গিয়ে ওকে টান দিয়ে উঠাবো। উঠানোর পর ওর মাথাটা হচ্ছে এদিকটা ও এরকম চিত হয়ে পড়েছিল। যখন ওকে একটু ঘুরালাম দেখলাম ওর মাথার ভিতরে সব মগজগুলো বেরিয়ে আসছে। তারপরে হচ্ছে বুলেটটা ভিতরে দেখা যাচ্ছে। তো ওইটা নিজের চোখের সামনে যখন আমি দেখলাম তো আমি ঠিক থাকতে পারছিলাম। তবে পরবর্তীতে ওকে রিক্সা উঠিয়ে হাসপাতালে আমরা পৌঁছে দিই। ফয়সাল, আপনার অভিজ্ঞতা? হাউস বিল্ডিং থেকে হঠাৎ ফায়ার শুরু করছে। তা আমার থেকে 4-5 হাত দূরে একটা 8 বছর বা 9 বছরের একটা বাচ্চা ছিল। তা ওর মানে পেটে এমন স্পিডে এসে গুলি লেগে ও অনেক দূর, মানে 3-4 হাত দূরে একদম ছিটে গেছে বাচ্চাটা একদম। তা ওর পেট ছিদ্র হয়ে একদম বের হয়ে গেছে। তা তখন ভাবছি ও ছেলেটা ওইখানে ডেড, কিন্তু এই কিছুদিন পর যে শুনলাম আসলে ও মারা যায় নাই। আমরা যে আরে ওটা ডকুমেন্টারি করছি, আচ্ছা, ওই ছেলেটা বেঁচে আছে। তবে ওর হচ্ছে একদম এপাশ থেকে ঢুকে এপাশে বের হয়ে গেছে পিছন দিয়ে বুলেট। মৃত্যু অনেক দেখছি, কিন্তু এই জিনিসটা আমাকে খুব, মানে 8 বছরের একটা বাচ্চা, ওকে তো গুলি করার কিছু নেই। আমাদের এই শপথ নেওয়া উচিত এবং আপনাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত, যাতে বাংলাদেশে কখনোই কেউ এদেরকে পুনর্বাসিত করতে না পারে। তরুণরাই সবসময় বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সনে স্বাধীনতা আন্দোলন বলেন, যুদ্ধ বলেন, সুদীর্ঘ যে পথ। আমরা মনে করব যে আমাদের এই যে আত্মত্যাগ মানুষের, এটা যেন বেহাত না হয়ে যায়, এটা যেন বৃথা না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আছে জনতার সামনে অনুষ্ঠানের পক্ষ থেকে আজ আমরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে এসেছি, যেখানে 2024 সালে জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী যারা আহত হয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। চলুন দেখা যাক তারা কি অবস্থায় আছে। আপনার নাম? মোহাম্মদ হাসান। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি আহত হয়েছেন। জি। কোথায় আহত হয়েছিলেন? আমি আহত হই যাত্রাবাড়ি। কি হয়েছিল সেদিন? সেদিন আমি 5 আগস্ট আহত হই। আমার মানে আমি সকাল ভোরে, আমার এক বড় ভাই ছিল, তারা মানে ওখানে উপস্থিত ছিল আন্দোলনে। তারা বলছে স্কুলের স্টুডেন্ট নিয়ে আমাদের এখানে আস। তারপর আমরা আমাদের অনেক পোলাবাইন নিয়ে আমরা নারায়ণগঞ্জে ঢুকে আমরা একবারে আপনার ধন্যা দিয়ে বের হই একসাথে, অনেক পোলাবাইন নিয়ে। এই পথে তারপর আমরা ড্রিম করে আমরা সবাই একসাথে হলাম। আমাদের ওখানে সেনাবাহিনী ভাইরা ছিল, তারা বলছে তোমরা বেশি উত্তেজনা করো না, তোমরা দাঁড়াও, আমরা পুলিশের সাথে কথা বলে তোমাদের শাহবাগ যাওয়ার কোর্টটা আমরা করে দিতেছি। তখন আমরা ওখানে মানে আন্দোলন করতেছিলাম। তারপর আমাদের বড় মিছিল শাহবাগ চলে গেল, পুলিশগুলো হঠাৎ থানার ভিতর থেকে বের হয়ে আমাদের ওমা গুলি করছে। ওখানে আমি 10 মিনিটের মতন মানে পলাইছিলাম। থাকার পরে দেখি একটু ঠান্ডা হয়েছে, তারপরে আমি মানে সাহস নিয়ে বের হয়েছি। বের হওয়ার সাথে সাথেই ও আমাকে ধরে ফেলছে, ধরে আমার বাইকটা গুলি করে। আমি ওখানে গুলিটা নিয়ে পায়ে পাটা ঝুলে গেছে। তারপর আমি পাটা আস্তে করে সোজা করলাম, করে দেখলাম আমার পায়ের মানে হাড্ডি মানে নাই, আমি খাটাতে পারতেছি না, মানে পা পরে ঝুলে গেছে আমার সাথে। আমি ছেঁচড়া আবার ওই দোকানে পিছিয়ে দিয়ে পলাইছি। পলানোর পর ও আমার আবাকে দেখে ফেলছিল, দেখে আমার সাথে আমাকে গুলি করার জন্য আবার মানে আগাইছিল 1 পা 2 পা করে।
আর একটা সেনাবাহিনী ছিল, উনি দেখা ফেলেছে, দেখা দৌড়দা সে আইসা আমাকে বললো এই তোমার তো খুব খারাপ অবস্থা। তারপর আবার দেখতেছে পুলিশ আইতেছে আমার কাছে। তারপর সে বললো তার সাথে একজন ছিল, সে বললো আপনি যে পুলিশটাকে ধরেন, আমি ওকে নিয়ে একটা সেফটি দিতেছি। তো সে পুলিশটাকে ধরলো আর সেনাবাহিনী আমাকে নিয়ে একটা রিক্সা উঠা দিল। ভাই আপনার নাম? আমি মোহাম্মদ রূপচান। আচ্ছা, আপনি কি করতেন বা করেন? আমি পড়ালেখা করি, বর্তমানে স্টুডেন্ট। আমার স্নাতক শেষ হয়েছে, বরিশাল বিএম কলেজে পড়ালেখা করি, অধ্যয়নরত আছি আমি। আপনি কবে, কোথায়, কিভাবে আহত হলেন? আমি 16 জুলাই বরিশাল বিএম কলেজে বসে আহত হয়েছি। ছাত্রলীগের হামলায় আমি আহত হয়েছি, আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো প্রাথমিকভাবে আমি বরিশালে চিকিৎসা করেছি, তারপরে ওই জায়গায় এটার অপারেশন হয় না, তো তারা আমাকে রেফার করেছে এই নিটোরে। তো আমি এই জায়গায় এসে অপারেশন করছি, এখন আমার চিকিৎসা চলমান আছে। বাংলাদেশের প্রতি আপনার অনুভূতি কি এই মুহূর্তে? আপনার 71 সালের 16ই ডিসেম্বর যেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি, তারপরে এই 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা সেই বিজয়কে আবার নতুনভাবে উপলব্ধি করতে পেরেছি। আমাদের রক্তের বিনিময়ে যেই দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, এটার জন্য আমরা চাই যে বাংলাদেশটা সুন্দর, সুষ্ঠু, গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়, সকল ধর্ম, আদর্শ, বর্ণের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে, সমানভাবে একত্রিত হয়ে বসবাস করবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অনেকে প্রাণ দিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে এখনও কাতরাচ্ছেন, আহত। যারা এখানে আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন শাহাদাত হোসেন খান। আমি যখন এই ওয়ার্ডে এসে সবার সাথে কথা বলছিলাম, তখন তিনি আমাকে কিছু কথা বলেছেন আমি যা বলবো আপনারা প্রচার করতে পারবেন। এখন তার কথা শোনা যায়। বিটিভি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় টেলিভিশন। এখানে মানুষ যেন বিটিভিতে সব নিউজ দেখে, যে আমি অন্য টিভিতে দেখবো না, ওটা কোম্পানির, ওটায় 2 নাম্বারই দেখাইতে পারে, আমি রাষ্ট্রীয় টেলিভিশন দেখবো, যেটা আমার রাষ্ট্রের কথা বলবে, আমার মাটি ও মানুষের কথা বলবে। তো আমরা সেই রকম বিটিভি দেখতে চাই। আর প্রত্যেকটা প্রতিষ্ঠান, শুধু বিটিভি না, সরকারের প্রতিষ্ঠান হবে মনে করেন সবার। ওইখানে কোটিপতিরও যে ভ্যালু, আমি মনে করেন রাস্তার ফুটপাতের কাজ করি, আমার ওই একই ভ্যালু চাই আমি। সরকারি প্রতিষ্ঠানগুলো এরকম স্ট্রং হোক। বর্তমানে তো অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। জি। আচ্ছা, তো এই সময় কি করা উচিত? আমি সাধারণ একটা মানুষ, আমি সাধারণ মাইন্ডে আমি যতটুকু বুঝি, পরিবর্তন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কারও একটা চলমান প্রক্রিয়া। এটা যে ডক্টর ইউনূসের ঘাড়েই সব চাপাই দিতে হবে তা না। সে কিছু সময়ের জন্য আসছে, নির্বাচনমুখী যে সংস্কার দরকার আছে সেই সংস্কারটা সে করুক, করে নির্বাচন দিয়ে দিক। রাষ্ট্রের আমরাই তাকে বসাইছি, রাষ্ট্রের জনগণই তাকে বসাইছে, কিন্তু সে তো নির্বাচিত সরকার না। মানুষের ভোটে নির্বাচিত সরকার এক জিনিস, আর মানুষের মতামত নিয়ে সরকার হওয়াটা আরেক জিনিস। সে নির্বাচিত সরকার হয়ে আসুক, কারণ মানুষের ভোট দেওয়ার যে একটা খিদা 18 বছরের, এই খিদাটা প্রত্যেকটা মানুষের মুখ আছে। এখন আপনি বলেন যে আপনি কিভাবে, কোথায় গুলিবিদ্ধ হয়েছেন? আমি 19 তারিখে রামপুরা গুলি খাই, তো গুলি খাওয়ার পরে ওখানে আমার রাবার বুলেট লাগে। তো প্রায় আমি 15 দিনের মতো ছিলাম, হসপিটালে যাইতে পারি নাই, তখন স্বৈরাচার শাসন চলতেছে। 4 তারিখে আবার আসি, আইসা এই বুলেট দুটো আমার লাগে। তো তারপর থেকে আমি এখানেই আসি, বাড়ামে যাই, তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে পরবর্তীতে এখানে চলে আসি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমন কবির। আপনি কি করতেন বা করেন? আমি স্টুডেন্ট। আপনি কবে, কোথায়, কিভাবে আহত হয়েছেন? আমি আহত হয়েছি হচ্ছে 19 তারিখ জুম্মার নামাজের পরে, 19শে জুলাই। তো আমি আফতাবনগরের গেটে আহত হই। নামাজ পড়ার পরে আমরা সবাই বাইরে বের হই, যে সামনে মুখোমুখি পুলিশ আর আমরা এখানে। তো ওরা র্যান্ডমলি গুলি করে ওই সময়, ইনস্ট্যান্ট। তো গুলি করার সময় আমার পায়ে যখন গুলিটা লাগছে, এটা আমি বুঝতে পারি না, কারণ পাটা এইভাবে ছিল, জাস্ট পিছনে এরকম করে সরে গেছে, আমি পড়ে গেছি। আমার গুলিটা বের হয়ে আমার পিছনে যে ভাইয়াটা ছিল তার পায়ে লাগছে। তো ওই সময় আমি কি করি, ওনাকে এইভাবে করে ডান দিকে টান দিই। আমার গুলি লাগছে, কিন্তু যাতে সেকেন্ড থার্ড এরকম যাতে আমাদের হিট না করে, আর যাতে কোনো হিট না করতে পারে, আমি ওনাকে ধরে টানতেছি। ওই অবস্থায় আপনি এটা করেছেন? ওই অবস্থায় আমি ধরে টানতেছি, যাতে আমাদের আর কোনো ক্ষতি না হয়, যা হওয়ার তো হয়ে গেছে। তো ওই সময় আমি মানে যা সেন্সটু কাজ করছে যে আর কত লাগতে পারে। পাশাপাশি আমি দেখলাম যে 2টা ভাইয়া
ইনস্ট্যান্ট পড়ে গেল, একজনের গলায় লাগছে, এখান থেকে ঘাট থেকে বের হয়ে ঘাড়ের হাড়টা জাস্ট মাটিতে পড়েছিল। আর আরেকটা ভাইয়ের হচ্ছে হার্টে লাগছে, জাস্ট গরু জবাই দিলে যেমন রক্ত বের হয় খিড়কি দিয়ে, ওইভাবে রক্ত জাস্ট বের হইতেছে, এতটুকুই। আর এর ভিতরে আমাদেরকে ভাইয়ারা ধরে ফেলছে, ধরে নিয়ে আমাদের একটু সাইডে করে দিয়েছে যাতে আমাদের আর গুলি টুলি না লাগে। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি ঢাকা গাজীপুর থাকি, ওখানে আমি গার্মেন্টসে চাকরি করি, একজন কর্মী। আপনাকে গুলি কে করেছিল? আমাকে গুলি করছে হেলিকপ্টার থেকে, সম্ভবত বিজিবি, শটগানের গুলি। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে এটা হেলিকপ্টার থেকে? কারণ আমার মাথার উপরে হেলিকপ্টার গেছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছি, কারণ আমার আশেপাশে কোথাও কোনো পুলিশ বা কোনো কিছু ছিল না। আচ্ছা, ঠিক আছে, শুধু 3টা হেলিকপ্টার ছিল, মাথার উপরে গেল, পর হঠাৎ করে আমি পড়ে গেছি, পরে দেখে পায়ের এই অবস্থা। আপনার দু পায়ের তো অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে খুব খুব হ্যাঁ, তো খুবই করুণ অবস্থা মনে হচ্ছে। এখন 5 মাস যাবত এখানে আছি, তো ডান পাটা মোটামুটি একটু সুস্থর দিকে, কিন্তু বাম পাটা এখন হাঁটি জোড়া লাগে নাই। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের চিকিৎসাটা আরও একটু উন্নত দরকার, কারণ একটা হাড্ডি জোড়া লাগলে 5 মাসে বেশ লাগার কথা না, এখন পর্যন্ত বাম পাটা জোড়া লাগে নাই। আপনাদের চিকিৎসা বা আপনাদের দেখাশোনা বা আপনাদের প্রতি এখন সরকার বা মানুষের সহানুভূতি, অ্যাকচুয়ালি মানে মানুষের সহানুভূতি বলতে এখন 2-3 মাস আগে মোটামুটি ছিল, কিন্তু এখন বর্তমানে আমরা যে আমাদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করলাম, অথচ তারা মানে আমাদেরকে দেখতে আসে না বা আমাদের খবরও নেয় না যে আমরা কেমন আছি, কি খাচ্ছি, কি করছি, কীভাবে চলতেছে, এরকম কোনো দেখার লোক নাই। তোমার নাম কি? আমার নাম নবুল ইসলাম নাসিম। তুমি কি করতে বা করো? আমি আগে স্কুলে পড়তাম, আমি আন্দোলনে গেছিলাম। ওকে, যাওয়ার পর আমি নামাজের পরে গেছিলাম শুক্রবার, এখান থেকে ঠিক আধা ঘন্টার পর আমি আহত হয়েছি এবং আমার পথচারী আমার হসপিটাল লয়ে গেছে। তুমি সরকারি কিভাবে আহত হাসপাতাল। হয়েছো? তোমার পায়ে কি হয়েছে? আমার পায়ে গুলি লাগছে। গুলি লাগছে? হ্যাঁ। তারপরে? তারপর আমি গুলি লাগানোর পর পড়ে গেছিলাম লগে লগে। পড়ার পর একটা পথচারী আমার হসপিটাল লয়ে গেছে। তারপর আমার একটা ফোন ছিল, ফোনটা আমার লয়ে গেছে, মানে ফালাই রাখছে বেডে, আমার মানে রক্ত চাইতেছে, আর আমার ঠিক করতেছে না, ঠিক পঙ্গুতে আইসে। আমি প্রায় 1টার পর ছিলাম, আমার অবস্থা খারাপ, ইমার্জেন্সিতে গেছিলাম, আমার রক্ত লাগছে অনেক, নাইলো 18 ব্যাগ। 18 ব্যাগ পর তখন আমার একটা রিং পরাইছিল, প্রায় এক মাসের আগে রিং পরাইছিল, একটা নাম্বার রিং। তারপর এটা লাগাইছে আমার, যেটা এখন তোমার পায়ে আমরা দেখতে পাচ্ছি। এটা তোমার চিকিৎসা কেমন হচ্ছে এখন? চিকিৎসা মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু আমার হাতটা ম্যামিল হয়ে গেছে, ব্যাকআপ ভাবে লাগছে। বাঁকা ভাবে লাগছে? হ্যাঁ। তোমার পরিবারে যারা আছে তাদের মানে সংসারটা চলতেছে কিভাবে? এখন তো আমার জন্য সংসার চলতেছে না, আমার বাবা মা এই জায়গায় থাকে, আবার আম্মু এই জায়গায় মানে আমার জন্য কাজ কাম করতে পারতেছে না, এবং আম্মুকে 2 লাখ টাকা ঋণে আছে আমার বাবা মা আমার জন্য। এখন তো কিছু বলার নেই না আমাকে, যদি কেউ যদি আম করে দেখে তা দেখবো, না দেখলে নেই। বাংলাদেশের ইতিহাসে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও এর কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। আমাদের স্বাধীনতার আগে ও পরে যারা স্বৈরাচার বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, অনেক ক্ষেত্রেই আমরা তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতেই শুধু ব্যর্থ হইনি, সবাইকে মনেও রাখিনি, আর তাদের পরিবারের কল্যাণের জন্য তেমন কিছু করিনি। আমরা এই মুহূর্তে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে উপস্থিত। চলুন এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জেনে নিই। আজকে আমরা আলাপ করব আরেক শহীদের ভাই, মুগ্ধর ভাই, এবং যিনি এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, যার ডাকনাম স্নিগ্ধ, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। স্নিগ্ধ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি অনুগ্রহ করে আমাদেরকে একটু ব্যাখ্যা করেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আদর্শ, উদ্দেশ্য এবং কার্যক্রম কি? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করার সর্বপ্রথম উদ্যোগটা আসে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মাথা থেকে।
তিনি চেয়েছিল যে সরকারের পাশাপাশি এমন একটি প্রতিষ্ঠান তিনি দাঁড়া করাবে যেটা সারা জীবন এই অভ্যুত্থানের শহীদ এবং আহতদেরকে নিয়ে কাজ করবে, এবং এটির প্রধান আদর্শ এবং লক্ষ্য হলো এই গণ অভ্যুত্থানের যারা শহীদ পরিবাররা আছে, যে সকল শহীদ পরিবাররা এবং যে সকল আহতরা আছে তাদেরকে সম্পূর্ণভাবে পুনর্বাসন করানো। আপনি বাইরেও দেখতে পারবেন যে অনেক শহীদ পরিবার এবং আমাদের আহত যারা হয়েছে তারা এসে আমাদের সাথে যোগাযোগ করছে এবং তাদের যে কষ্ট বা যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো আমাদেরকে জানাচ্ছে। যেগুলো আমাদের মাধ্যমে সমাধান করা সম্ভব সেগুলো আমাদের মাধ্যমে সমাধান করছি, এবং যেগুলো সমাধান করার জন্য সরকারের সাথে যোগাযোগ করা প্রয়োজন সেগুলোর জন্য সরকারের সাথে আমরা যোগাযোগের ব্যবস্থা তৈরি করেছি এবং সরকারের মাধ্যমে সেগুলো সমাধান করার চেষ্টা করি। যারা আহত হয়েছেন তাদেরকে কি ধরনের সহায়তা আপনারা দিচ্ছেন, মানে কি ধরনের সহায়তা? এখন পর্যন্ত যারা আহত হয়েছে আমাদের যে এককালীন টাকা দেওয়ার কমিটমেন্ট ছিল ক্যাটাগরি ওয়াইজ সর্বোচ্চ 4 লাখ থেকে সর্বনিম্ন 1 লাখ টাকা পর্যন্ত, সেই এককালীন টাকাটি আমরা তাদেরকে সহায়তা করছি যাতে তারা আপাতত জন্য ফ্যামিলিকে কিছুটা সাপোর্ট দিতে পারে। এর ব্যতীত এই এককালীন টাকাই সর্বশেষ নয়। আমি আপনাকে আগে বলেছি যে পুনর্বাসন করানো পর্যন্ত আমাদের প্রধান লক্ষ্য, এবং আপনারা যদি আমাদের ফাউন্ডেশনের যারা কাজ করছে তাদের দিকে তাকান, তাদের মধ্যে কিছু সংখ্যক এমনও কর্মকর্তারা আছে যারা শহীদ পরিবারের থেকে এবং আহতদের থেকে এসেছে, এবং তাদেরকে আমরা আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন কাজে আমরা তাদেরকে নিয়োগ দিয়েছি যাতে তারা ঠিকমতো পুনর্বাসন তাদের ফ্যামিলিকে পুনর্বাসন করতে পারে। আমাদের যে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে 16000, সেখানেও প্রতিনিয়ত স্প্যাম কল আসে। বিভিন্ন রকম কলের মাধ্যমে তারা চেষ্টা করে যে আমাদের কল সেন্টারটা যাতে এনগেজ করে রাখা যায়, যাতে করে যারা প্রকৃত যাদের সেবা দরকার তারা যাতে আমাদের কল সেন্টারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে না পারে। এরকম নানাবিধি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, কিন্তু আমরা আমাদের দিক থেকে সজাগ দৃষ্টি রাখছি এবং এই সকল সমস্যা সমাধানের জন্য আমাদের যথাযথ চেষ্টা করছি। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, আপনি নিশ্চয়ই আপনার অন্তর দিয়ে কাজটা করছেন বলে আমার মনে হয়, কারণ আপনার যে বেদনা এটা কোনোদিনই যাবে না। মুগ্ধ যে দৃষ্টান্ত স্থাপনা করেছে এই মানুষের সেবা করা, মানবিকতার, এই স্পিরিটটা আমি সবসময় ধরে রাখতে চাই। এবং মুগ্ধর মতন যারা শহীদ হয়েছে, শহীদ পরিবার এবং যারা আহত, আমরা সবাই এখন একটা পরিবার, এবং আমার পরিবারের সদস্যদের জন্য আমার দিক থেকে যতটুকু করা সম্ভব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব, এবং তাদের অধিকার আদায়ের জন্য আমার দিক থেকে যা করা প্রয়োজন আমি সব কিছুর জন্য চেষ্টা করে যাব। আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আমার কোনো ইচ্ছা নাই যে আপনার বেদনাটাকে আরও তীব্র করার, কিন্তু যেহেতু আপনি তাকে দেখতে গিয়েছিলেন ওই মুহূর্তটা যদি একটু আপনি আমাদেরকে বলেন। আনুমানিক সন্ধ্যা 6টার দিকে আমার যে বন্ধু ছিল আশিক আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলেছিল যে মুগ্ধর গায়ে বুলেট লাগছে, তুই একটু তাড়াতাড়ি ক্রিসেন্ট হসপিটালে আয়। তা আমি তখনও বুঝি নাই যে এটা কি রিয়েল বুলেট নাকি ওর আসলে সিচুয়েশনটা কি। আমি তখন মনে করেছি হয়তো বা রাবার বুলেট লেগেছে ওর গায়ে এবং ও হয়তো বা আহত হয়েছে। আমি যখন গিয়েছি হসপিটালে, যখন ওর নিথর দেহটা দেখেছি, ওর মাথার ঠিক মাঝ বরাবর গুলিটা লেগেছিল এবং মাথার মধ্যে ব্যান্ডেজ করা ছিল। তো দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ও আসলে এই দুনিয়াতে আর নাই। আমি মনে করেছি ও হয়তো বা রেস্ট করছে, অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে গিয়েছে, সে কারণে রেস্ট করছে। এই জন্য আমি ভেবেছি যে ওকে একটু রেস্ট করতে দেই, ও যেহেতু আহত ও রেস্ট করুক। আমি 5 মিনিট যাবত ওর পাশেই বসে, আমি ওর কাছেও যাইনি, যেহেতু আমি মনে করেছি ও রেস্ট করতেছে। 5 মিনিট পরে ডাক্তার এসে আমাকে কনফার্ম করেছে যে মুগ্ধ আর জীবিত নাই। বাংলাদেশ আপনাদের কাছে ঋণী থাকবে, আমাদের শহীদদের কাছে ঋণী থাকবে, যারা আহত হয়েছেন তাদের কাছে। যত যুগ পার হবে, যত দিন পার হবে, আমরা এদেরকে ভুলব না, এটাই আমার বিশ্বাস। আপনাদেরকে তো অনেক ধন্যবাদ এই কাজ করার জন্য। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এসে আমাদের সাথে দেখা হলো শহীদ মোহাম্মদ গোলাম নাফিজের বাবা জনাব মোহাম্মদ গোলাম রহমানের সাথে। আমরা নাফিজের ব্যাপারটি জানি, দেখেছি, ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আপনি যদি নাফিজের ব্যাপারে একটু বলেন যে কি হয়েছিল। আমার ছেলে সব আন্দোলনে সে অংশগ্রহণ করেছে। সর্বশেষ যখন 4 আগস্ট 11টার সময় মহাখালী বাসা থেকে শাহবাগের উদ্দেশ্যে বের হই, তখন শাহবাগ থেকে যখন একটা মিছিল গণভবন দিকে যাচ্ছিল, ফার্ম গেটে এসে সে পুলিশের গুলিতে সে নিহত হন। তখন এর আগে বাচ্চার মার সাথেও 3টার সময় কথা বলছি, বলার পরে বললো যে তুমি কোথায় আছো? তখন বলছে আমি ফার্ম গেটে আছি, আমি আসতেছি আম্মু। তখন মনে করে সামনে যখন বাড়ছি তখন 3টার পরই আর নিখুঁত, 4টার দিকে গুলি বিদ্ধ হয়ে সে হয়েছে। তখন অনেক চেষ্টা করার পর ওই যখন
রিক্সাওয়ালার যখন চেষ্টা করার পর হসপিটালে নিতে চাচ্ছিল, তখন হসপিটালে নেওয়ার পথে এবং আওয়ামী লীগের ছেলেরা এবং পুলিশের বাধা মুখে পড়ে। তখন মনে করেন আমরা আর তাদেরকে খুঁজে পাই নাই, মোবাইলে বন্ধ ছিল, তার বন্ধুরা সাথে গেছিল। তখন মনে করো সারা রাত রবিবারে 4 আগস্ট রবিবার সারা রাত খোঁজাখুঁজির পরে তখন মনে করো সুরাট যখন মানব জমিনে একটা পত্রিকাতে ফেসবুকে আমার ছেলের ইয়াতে আসে, তখন মনে করেন আমি যখন 12টার সময় বাসা যাই, তখন আমার বড় ছেলে যখন দেখায় যে তখন আমি নিশ্চিত হইলাম যে আমার ছেলে আর নাই, হ্যাঁ মারা গেছে। তখন মনে করেন আমি সবার আত্মীয়স্বজনকে সবাইকে বলছি যে হসপিটালে এখন খোঁজো। তখন রাত 2:30টার দিকে সুরাটদি মেডিকেলে আমরা মর্গেতে লাশ পাই। কঠিন বিষয় হলো যে বাবার কাঁধে ছেলের লাশ, কত দুঃখ কষ্ট, এটা আসলে যার ছেলে মারা গেছে সেই বুঝতে পারে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সোহেল মিয়ার সাথে এখন আলাপ করব। আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের দৈনন্দিন কাজকর্মটা কি, কিভাবে সবাইকে সেবা দেওয়া হচ্ছে? এই ফাউন্ডেশনের প্রতিদিনের কার্যক্রম সকাল 10টা থেকে শুরু হয় এবং সন্ধ্যা 6টা পর্যন্ত চলমান থাকে। আমাদের ফ্রন্ট ডেস্কে প্রতিদিন প্রায় 200 থেকে 300 আহত এবং শহীদ পরিবারের লোকজন আসেন এবং তাদের থেকে আমরা তাদের কী সমস্যা তাদের আমরা জানতে চাই এবং তারা বিভিন্ন আবেদন, আমাদের যে একটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা মেনটেন করে তারা আবেদনপত্র জমা দেয়। আমরা সেগুলো নিয়ে তাদেরকে সাহায্য করার জন্য যে পর্যায়ক্রমে যে কার্যক্রমগুলো সেগুলো করি। আমাদের এই হচ্ছে ভেরিফিকেশন টিম, ওনারা যে আবেদন করে সেই আবেদনগুলো আমরা যাচাই বাছাই করি। যাচাই বাছাই করার পর যাদেরকে MIS-এ অন্তর্ভুক্ত আছে সেই ফাইলগুলোকে আমরা ওকে করে তাদেরকে যে আমাদের যে নীতিমালা অনুযায়ী 1 থেকে 4 লাখ টাকা এবং শহীদ পরিবারের জন্য 5 লক্ষ টাকা দেওয়ার যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করি। সকল শহীদ মর্যাদায় সমান, তবু কারো কারো মৃত্যু আমাদের মনে গভীর থেকে গভীরতর দাগ কেটে যায়। তেমনি একজন মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি মীর মুগ্ধ নামে পরিচয় দিতে ভালোবাসতেন। স্বৈরতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে তিনি ছিলেন এক নিরস্ত্র প্রতিবাদী। মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস BUP থেকে MBA করছিলেন। একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে তিনি ছিলেন সফল ও খ্যাতিমান। তার আরও কত গুণ ছিল। ছিলেন একজন সুগায়ক, গিটারিস্ট, ফুটবল খেলোয়াড় আর বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া শ্রেষ্ঠ সংগঠন। দেশকে ভালো মতো দেখার অধীর আগ্রহে বাইক নিয়ে ছুটে গিয়েছিলেন দেশের 34টি জেলায় আর নিজের ছবি তুলেছিলেন প্রতিটি জেলার সার্কিট হাউসের সামনে। যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, আর এই দুজনই ছিলেন 2 দেহ 1 আত্মা, একে অন্যের থেকে অবিচ্ছেদ্য। তাদের চেহারায় এত মিল ছিল যে মুগ্ধের ফেস লক করা ফোন স্নিগ্ধর মুখের সামনে নিলেই তা খুলে যেত। মুগ্ধ ছিলেন খুবই মানবিক। অন্যায়ের প্রতিবাদ করতেই তিনি রাস্তায় নেমেছিলেন। বিপদাপন্ন অবস্থাতেও তিনি গুলি বর্ষণরত পুলিশের বিরুদ্ধে আক্রোশ পোষণ করেননি। বলেছিলেন, দোষ তো তাদের যারা মানুষ হত্যা করার অন্যায় নির্দেশ দিচ্ছে। তবে অন্যায় নির্দেশ অমান্য করার জন্য পুলিশের ব্যক্তিগত নৈতিকতা বোধ থাকা উচিত। নিহত হওয়ার 15 মিনিট আগে ধারণ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে মুগ্ধ আন্দোলনকারীদের পানি আর বিস্কুট বিতরণ করছেন। তিনি ছিলেন নিরস্ত্র ও অহিংস, তারপরেও তাকে হত্যা করা হয়। গুলি করার ধরন থেকে বোঝা যায় আততায়ী ঠান্ডা মাথায় তার কপাল লক্ষ্য করে গুলি চালিয়েছে, যাতে তার মৃত্যু নিশ্চিত হয় ও আন্দোলনকারীরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। তিনি যে একজন ছাত্র সেই পরিচয় নিশ্চিত করার জন্য তিনি বিইউপির আইডি কার্ডটি গলায় ঝুলিয়ে রেখেছিলেন। আজ তার রক্ত রঞ্জিত সেই কার্ডটি তার এক নতুন পরিচয় দিয়েছে। তিনি শহীদ মীর মুগ্ধ, যিনি নির্ভয় অত্যাচারীর স্বৈরাচারীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তার কথা অনন্তকাল ধরে এদেশের মানুষ মনে রাখবে। দীপ্ত, তোমার কাছ থেকে মীর মুগ্ধর কথা জানতে চাই। তোমরা তো 3 ভাই, তোমার 2 ভাই ছিল যমজ, মীর মুগ্ধ আর স্নিগ্ধ। তোমাদের সম্পর্কটা কেমন ছিল, কি করতে, সেটা যদি একটু বলো। আমরা 3 ভাই,
আমি ওদের থেকে 4 বছরের বড়। ওরা দুজন যমজ। একসাথে হয়েছে স্নিগ্ধ এবং মুগ্ধ শুধু 1 মিনিটের ছোট বড় বলা যায়। একজনকে বের করে রেখে আরেকজনকে বের করতে যে সময়টুকু লাগে, তো তাদের মধ্যে ওই হিসাবে স্নিগ্ধ হচ্ছে গিয়ে বড় মুগ্ধর, এবং মুগ্ধ আমাদের মধ্যে সবচেয়ে ছোট। তো এভাবে আসলে আমাদের তিনু ভাইয়ের ক্লোজ এবং আন্তরিক সম্পর্ক। আমাদের মধ্যে ওই বয়সের যেই ডিফারেন্সটা বা দূরত্বটা থাকে নর্মালি অনেকের, আমাদের মধ্যে আসলে সেই ধরনের কোনো কিছু ছিল না সেই ছোটবেলা থেকেই। মীর মুগ্ধর ভালো লাগার বিষয়গুলি কি ছিল সেগুলো যদি তুমি একটু বলো, ও কি চাইতো? মোটামুটি যত ধরনের অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ ও সেগুলো ওর মন মতোই সবসময় করতে পেরেছে। ওর জীবনে শুধু একটাই আক্ষেপ ছিল, যেটার একমাত্র যে কারণে সে কান্না করেছিল, এয়ারফোর্সে যেতে চেয়েছিল সে দেশের সেবা করার জন্য, এবং তার এয়ারফোর্সটা খুবই পছন্দের ছিল। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে সে জিডি পাইলট হিসেবে জয়েন করার জন্য। সে আইএসএসবি দিয়েছিল এর জন্য 2বার রেড কার্ড পেয়েছে, এবং তার আপ্রাণ চেষ্টা ছিল সেখানে টেকার জন্য। সে সেকেন্ড বার যখন আইএসএসবি দিয়ে আসলো, এসে আমার কাছে আক্ষেপ করে বলতেছিল যে তার গ্রুপের 7 জনের মধ্যে ডিপি যখন জিজ্ঞেস করেছে 6 জনই বলেছে যে কাকে গ্রিন কার্ড দেওয়া যায়, 6 জনই ওর নাম বলেছিল। তো ওর খুব আশা ছিল টিকবে, কিন্তু আনফরচুনেটলি টিকতে পারেনি। তো সে এমইএস এর ওখানে বসেছিল তার কাগজপত্র এবং লাগেজ নিয়ে। স্নিগ্ধই ওকে নিতে গিয়েছিল। স্নিগ্ধ গিয়ে দেখে যে ও এখানে বসে কান্না করছিল আর কি। মীর মুগ্ধর কি কোনো রাজনৈতিক মতাদর্শ ছিল? ওর কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল? রাজনৈতিক চিন্তা বলতে মুগ্ধ খুব ভালো মানের একজন লিডার ছিল। সে তার ইউনিভার্সিটিতে তার লিডারশিপের অনেক প্রমাণ রেখে এসেছে। তার যারা বন্ধু বান্ধব আছে, জুনিয়ররা আছে, শিক্ষকরা আছেন, তারা আরো ভালো করে বলতে পারবেন। তাদের ভার্সিটির প্রত্যেকটা ইভেন্টে, ইউনিভার্সিটির প্রত্যেকটা ইভেন্টে অর্গানাইজিং এর যত ধরনের দায়িত্ব থাকতো সবকিছু মুগ্ধর থাকতো। আর পলিটিক্যাল বলতে হচ্ছে রাজনৈতিক আসলে কোনো মতাদর্শ ছিল না আমাদের তিনু ভাইয়েরই। মুগ্ধ চলে যাওয়ার আগে তোমাদের সবশেষ আনন্দ ঘন মুহূর্ত সবাইকে একসাথে নিয়ে কবে হয়েছিল? মুগ্ধ চলে যাওয়ার আগে আসলে ও 18 জুলাই 2024 এই সময় ইন্তেকাল করে বিকালে মাগরিবের নামাজের আগে। তো তার আগের দিন 17 তারিখ আমরা একসাথেই ছিলাম, কারণ ওই দিন আমি, আমার বাবা মা, আমরা কক্সবাজার গিয়েছিলাম। আমরা ওই 17 তারিখে সন্ধ্যার বাসে আমরা যাই। তো মুগ্ধই আমাদেরকে সেখানে বিদায় দিয়ে এসেছিল। মুগ্ধ আমাকে ওর বাইকে করে নিয়ে গিয়েছিল, এবং আমার বাবা মা রিক্সায় গিয়েছিলেন বাস কাউন্টারে, আবদুল্লাপুর বাস কাউন্টারে। তো সেখানে বাস আসতে অনেক লেট করে, কারণ ওই দিনই রাস্তায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল, যে কারণে বাস ছাড়তে দেরি করে 2 ঘন্টার মতন। তো পুরো এই 2 ঘন্টা ও আমার সাথেই ছিল। তো 18 তারিখে মুগ্ধ, ওর বন্ধু আশিক এবং জাকির, ওদেরকে নিয়ে আমাদের ঘর থেকে বের হয়। আশিককে মুগ্ধ ওর ডিউটির ওইখান থেকেই সরাসরি বাসায় আসতে বলে, কারণ ও জানতো যে আশিক বাসায় গেলে দেরি করবে। কারণ তখন সে অলরেডি খবরে দেখতে পাচ্ছিল যে ছাত্রদের এবং জনতার খুবই খারাপ অবস্থা, তারা বেশ দুর্বিষহ অবস্থায় সেখানে আন্দোলনে আছে। মুগ্ধ, আশিক এবং জাকির ওরা বের হয় 3টার দিকে এই বাসা থেকে। বের হয়ে প্রথমে মুগ্ধ এবং আশিক তারা হচ্ছে যারা আহত ছিল এখানে তাদেরকে নিয়ে হসপিটালে দিয়ে আসে। রিক্সায় করে তাদেরকে ধরে কোলে করে নিয়ে হসপিটালে দিয়ে আসে, এবং আরো যারা আহত ছিল তাদের পরিচিত, তাদের সাথে গিয়ে দেখা করতে যায় যে তাদের কিছু লাগবে কিনা এই ধরনের। সেগুলো আপনার সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারেন যে এই ঘটনাগুলো তারা নিজেরাই লিখেছে। মোটামুটি সব আহতদেরকে হসপিটালে স্থানান্তর করা হয়। তখন সে চিন্তা করলো যে আর কিভাবে ওদেরকে সাহায্য করা যায়। তো সে তখন পানির কেস কিনলো এবং বিস্কিট নিল। পানি দিতে দিতে তারপরে যখন তারা টায়ার্ড হয়ে গেল টিয়ার শেলের ধোয়া এবং অন্যান্য সবকিছু মিলিয়ে, তার মধ্যে হঠাৎ করে একটি গুলি এসে গুলিবিদ্ধ হয় সে।
এবং তার হাতে সেই পানির কেস ধরা অবস্থাতে এবং বিস্কিট ধরা অবস্থাতেই সে গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করে। ওর ঠিক কপালের মাঝখানে মেয়েরা যে টিপ পরে সেই টিপের জায়গাটাতে টিপের মতন ছোট হয়ে গুলি ঢুকে মাথার পিছনের দিকে ডান পাশে এই পিছন দিকে বড় হয়ে বের হয়ে গেছে। তোমার বাবা মা ওনাদেরকে কখন জানালে, ওনাদের প্রতিক্রিয়া কি ছিল? তো সেই কক্সবাজার থেকে আসলে ঢাকায় আসা পর্যন্ত আমার বাবা মা জানতেন না যে মুগ্ধ ইন্তেকাল করেছেন। তাদেরকে সময়ে সময়ে আসলে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর বলেছি যে ওর ক্রিটিক্যাল সিচুয়েশন হচ্ছে, এখন বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে, এভাবে করেই বলা। এর মধ্যে আমার বাবা জিজ্ঞাসা করেছেন যে ওকে আছে না নাই, আমার মা জিজ্ঞেস করেছেন, আমি হয়তো শুনে না শোনার ভান করে অন্যদিকে কথা বলেছি। তো এইভাবে করে পরের দিন সকালবেলা 18 তারিখ সকালের ফ্লাইটে আসলে আমরা আসি, 6:30টার ফ্লাইটে হাতে লেখা বোর্ডিং পাস নিয়ে আমরা ঢাকায় এসে পৌঁছাই এবং আমার চাচির বাসাতেই গ্যারেজে মুগ্ধর লাশ রাখা ছিল। তো সেখানেই আমরা যাই। তো যাওয়ার সময় আমার মা বলছিল যে আমরা হসপিটালে না গিয়ে কেন এদিকে যাচ্ছি। তো তখন আমি বলেছিলাম যে হসপিটাল থেকে মুগ্ধকে চাচির বাসায় নিয়ে আসা হয়েছে, আমরা ওইখানেই যাচ্ছি। তো সেইখানে যাওয়ার পরে অনেক হাজারের উপরে মানুষ ছিল আসলে এখানে সেই অবস্থাতেই। তো আমি আর নিজেকে সামলাই রাখতে পারিনি, আমি তখন দরজা খুলে চলে গিয়েছি এবং আমার বাবা মা তখন নামলো। আমার যারা আত্মীয় স্বজন তারা গিয়ে আমার বাবা মাকে বলল এই ঘটনা। আমার মা তখনই সেন্সলেস হয়ে যায়। আমার বাবা কান্না করতে করতে লাশের কাছে যায়। মা ওই দিন আসলে 8-9 বারের মতন সেন্সলেস হয়ে গিয়েছিল। তো তাকে আমার চাচি এবং আমার স্ত্রী দুজনেই ডক্টর, তারা বারবার তাকে আসলে সাপোর্ট দিয়ে আস্তে আস্তে দেখে রাখা। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় তরুণরা কখনো দেশের সাথে বেইমানি করে নাই, তারা অন্তরে বাংলাদেশকে ধারণ করে আছে। আমি গভীর বিশ্বাস নিয়ে এই কথাগুলো বলছি, কারণ আজ থেকে 53 বছর আগে 1971 সালে একজন 13 বছরের কিশোর হিসেবে আমি আমার রোজ নাম চাই আমার মনের যে কথাগুলো লিখেছিলাম তা তখন যেমন সত্য ছিল, আমার কাছে আজও তেমন সত্য। জীবন মরণের সন্ধিক্ষণে মাতৃভূমির প্রতি যে আনুগত্য ঘোষণা করেছিলাম তা অটুট আছে। সেদিনের উদ্ধৃতি ছিল, দুর্গম পথে নির্ভীক মোরা বিজয় নিশান তুলে ন্যায়ের মশাল জ্বালিয়ে দিলাম বদ্ধ দুয়ার খুলে। কিন্তু যাদেরকে নির্দ্বিধায় বিশ্বাস করেছিলাম, যাদেরকে ভালোবাসা আর শ্রদ্ধার বরমাল্য পরিয়েছিলাম, পরবর্তীতে তাদের অনেকেই কথা রাখেননি। তারা নিজেরা বদলে গেছেন, কিন্তু দেশকে বদলাতে পারেন নাই। সেই বেদনার কথা নাই বা বললাম। হে আমার মাতৃভূমি, তোমার কোটি কোটি সন্তান গণতন্ত্র প্রতিষ্ঠা ও তোমার মর্যাদা রক্ষার পবিত্র শপথে বলিয়ান। তাই 71-এর সেই কিশোর মনের শপথ স্মরণ করে বলি, আমরা সবাই সত্য ন্যায়ের উজ্জ্বল পথে চলব, আমরা সবাই স্বদেশ প্রেমের দীপ্ত শিখায় জ্বলব।